আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পর্যাবৃত্ত মৌল, পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটার এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা দেখবো এখন। অলরেডি আগের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 নিয়ে দেখছি, এবার আমরা চ্যাপ্টার 3 নিয়ে দেখবো আমরা, এবং সাথে কি কি ইম্পর্টেন্ট রিটেন গুলো তোমাদের পড়া লাগবে সেটাগুলো আমি একটু দেখায় দিব, বলে দিব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা প্রথমেই আছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। হ্যাঁ, পর্যাবৃত্ত ধর্ম, যেহেতু তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি অলরেডি পর্যাবৃত্ত ধর্ম নিয়ে পড়াশোনা করছো। আমি এখানে দেখো দুইটা গ্রাফ রাখছি। একটা হচ্ছে আয়নীকরণ শক্তির, আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি। আরেকটা হইতেছে হচ্ছে তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হইতেছে এই গ্রাফগুলো রাখার উদ্দেশ্য কি? গ্রাফগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে বই থেকে তোমার যে বই গ্রাফ আছে এবং গ্রাফ গ্রাফ আছে সেই গ্রাফগুলো পড়ো, এবং গ্রাফ থেকে যে ব্যতিক্রমগুলো আছে, যে যে কারণে ব্যতিক্রম হচ্ছে সেই ব্যতিক্রমগুলো মাস্ট পড়বা। এটা একদম মানে ফিক্স জিনিস। যেমন এখানে দেখো, ফার্স্ট দেখো এটা হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, এটা ধরো হচ্ছে হলো লিথিয়াম, এটা হচ্ছে ধরো বেরিলিয়াম, এটা হচ্ছে ধরো বেরিলিয়ামের উপর কি আছে, বেরিলিয়াম, তারপর বোরন, এরপর আছে কার্বন, এরপর আছে নাইট্রোজেন, এরপর আছে অক্সিজেন, এরপর আছে হচ্ছে হলো ফ্লোরিন, এরপর নিয়ন, আরো তারপর ধরো যে নিয়নের পর সোডিয়াম আছে, সোডিয়াম পর ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের পর আছে হচ্ছে হলো অ্যালুমিনিয়াম, আর অনেক বাকিগুলো আছে। এখন প্রথমে তোমাকে যদি কোশ্চেন করে পরীক্ষার মধ্যে কেন নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এরকম, মানে প্রথম নাইট্রোজেন আয়নাইজেশন এনার্জি বেশি, অক্সিজেনের কেন কম, এখন এর ব্যাখ্যা তুমি কিভাবে দিবা? এর ব্যাখ্যা হচ্ছে হাফ ফিল্ড ব্যাখ্যা। যেমন নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস দেখা যায় 1s2, 2s2, 2p3, 7 না, 2p3, আর অক্সিজেনটা দেখা যাচ্ছে হচ্ছে 2p4। এই যে হাফ ফিল্ড হওয়ার কারণে এটা মোটামুটি বেশি স্টেবল থাকে অক্সিজেনের থেকে, যার কারণে আয়নীকরণ শক্তির সংজ্ঞা অনুযায়ী এক এক গ্যাসীয়, মানে গ্যাসীয় একটি মৌলের থেকে তুমি একটা ইলেকট্রন বের করে আনতে যে শক্তির প্রয়োজন, তাকে তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। So, ওই ইলেকট্রন বের করাটা অক্সিজেনের জন্য সহজ হবে না, যার কারণে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বের করা কঠিন আছে, যার কারণে নাইট্রোজেনের তুমি দেখো আয়নীকরণ শক্তির মান বেশি থাকে। এখন তোমার কাজ হবে পর্যাবৃত্ত ধর্ম তুমি পড়বা কি, সংজ্ঞাগুলো একটু পড়ে ফেলবা। এই যে তোমার যা যা টপিক আছে, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই জিনিস ধাতব ধর্ম, এই চারটা জিনিসের সংজ্ঞাগুলো একটু শিখে ফেলবে, একদম এক্সাক্ট সংজ্ঞাটা কিরকম আসছে সংজ্ঞাটা শিখে ফেলবা। সাথে গ্রাফগুলা দেখবা, ওয়েট এবং গ্রাফগুলা দেখার রিজনই হচ্ছে ব্যতিক্রম কই হচ্ছে সেই ব্যতিক্রম গুলো দেখা। যেমন আমরা দেখছি এখানে ফ্লোরিন সবচেয়ে বেশি, অক্সিজেন তারপর 3.5, বা হঠাৎ করে কেন সোডিয়াম এসে কমে যাচ্ছে। সোডিয়াম বেশি কেন কমছে, মানে আস্তে আস্তে আবার বাড়তেছে, কেন বাড়তেছে কমতেছে, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইগুলা যদি মনে রাখো তাহলে দেখবে যে পর্যাবৃত্ত ধর্ম, তোমার পর্যাবৃত্ত ধর্মের কোন এমসিকিউ তুমি আটকাবা। যেমন এখানে দেখো ফার্স্টে বলছে যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই এগুলোর মধ্যে তুমি শুধু ক্রম কোনটা। এখন ক্রম তো অলরেডি জানি, ফ্লোরিন সবচেয়ে বেশি, এরপর হচ্ছে অক্সিজেন, এরপর কি, নাইট্রোজেন, এরপর কার্বন। স্বাভাবিক, গ্রাফ দেখো, আগে গ্রাফ দেখলে বুঝতে পারবে যে কোনটা বেশি কোনটা কম। এটা ঝামেলা কিছু নেই। ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? এখন ব্যাসার্ধের শর্ত ওয়াইজ আমরা জানি, যত তুমি বাম থেকে ডানে যাবা ডানে যাবা তোমার কি হবে, তোমার ব্যাসার্ধটা কমতেছে, আর যত উপর থেকে নিচে নামবা ব্যাসার্ধ বাড়বে, পারমাণবিক আকার বাড়বে। ঠিক আছে, কারণ শেল বাড়তেছে। এখন তুমি দেখো যে তোমার কি কি কম্পাউন্ড আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, সোডিয়াম প্লাস আছে, নিয়ন আছে। আচ্ছা, এটাও 10টা ইলেকট্রন আছে, এটাও 10টা ইলেকট্রন আছে, এটাও 10টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে কোনটার আকার সবচেয়ে বড় ছিল? এখন আমাকে বলো, এই দুইটা কিন্তু 11 এবং 12 নম্বর কক্ষপথে জিনিস। ঠিক আছে, 11 12 নম্বর কক্ষপথে জিনিস, কিন্তু ব্যাপারটা বুঝো যে তোমার ম্যাগনেসিয়ামে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে হচ্ছে হলো ভাইয়া 12টা। 12টা প্রোটন, 10টা কাকে, 10টা ইলেকট্রনকে। সোডিয়ামে 11টা প্রোটন আছে, সে কি করছে 10টা ইলেকট্রনকে, আর এখানে 10টা প্রোটন আছে, 10টা ইলেকট্রনকে সে আকর্ষণ করছে। জিনিসটা বুঝো, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে যত জোরে টেনে কম্প্যাক্ট আকারে ছোট করে নিয়ে আসতে পারবে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে তত জোরে টানতে পারবে না। আরো কম, মানে একটু কম আকর্ষণ করে টানবে 10টা
আরো কমে টানবে। অর্থাৎ আমি বুঝতেছি আমার নিয়নের আকারটা সবচেয়ে বড় হচ্ছে এখানে, এরপর সোডিয়াম প্লাসের আকার, এরপর ম্যাগনেসিয়াম 2 প্লাসের আকার। কারণ এটা অনেক কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এরপর এটা, এরপর এটা। তার মানে সবচেয়ে বড় হচ্ছে নিয়ন, এরপর সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস। ওকে, তার মানে বোঝা যাচ্ছে আমার যখন আয়নের মধ্যে চিহ্ন থাকবে যেটা চার্জ সবচেয়ে বেশি হবে, একই সংখ্যক ইলেকট্রনের ক্ষেত্রে যার চার্জ সব থেকে বেশি হবে তার আকার ছোট হবে, তার আকার ছোট হবে, ছোট হবে পজিটিভের ক্ষেত্রে। আর যখন নেগেটিভ হবে, নেগেটিভটা সবচেয়ে বড় হবে। নেগেটিভ যখন হবে, ধরো পজিটিভ নেগেটিভ এবং নিউট্রাল আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে নিউট্রাল আছে, নিউট্রাল, তাহলে কোনটা আগে সবচেয়ে বড়? সবচেয়ে নেগেটিভ আগে সবচেয়ে বড়, এরপরে হচ্ছে হলো নিউট্রাল, এরপরে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে হলো আহ, আগে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর হচ্ছে নিউট্রাল, এই হচ্ছে ব্যাপার। So, আমি যে এইভাবে না ভেবলেও এভাবে ভাবতে পারবো, অথবা তুমি ইলেকট্রন দিয়ে ভাবো, প্রোটন ইলেকট্রনকে কিভাবে আকর্ষণ করতেছে, কত কম্প্যাক্ট করতেছে। যত বাম থেকে ডানে যাচ্ছে প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, কিন্তু শেল বাড়তেছে না, মানে তত জোরে আকর্ষণ করতেছে। এভাবে ভাবলেই তুমি ইজিলি সহজ সলভ করতে পারতেছো। ওকে, পরে আচ্ছা, পরে কোশ্চেন যাই। হুম, আচ্ছা, এটা মনে হয় সেম কোশ্চেন রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চাইছিল এসপিডিএফ ব্লক। আচ্ছা, এই যে আমাদের এসপিডিএফ ব্লক আছে, এসপিডিএফ 4টা ব্লক আছে, এই 4টা ব্লকে আমাদের কাজ কি? আমাদের এখানে কাজ হইতেছে হচ্ছে হলো আহামরি কিছু না। আমাদের এখানে সবচেয়ে ফোকাস করবে ডি ব্লকের ক্ষেত্রে। ডি ব্লকের যে কম্পাউন্ড আছে এর মধ্যে ট্রানজিশন মেটাল গুলো আছে না, ট্রানজিশন মেটাল, এই ট্রানজিশন মেটালের কাজটা হইতেছে আমার এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে। এটা কোনো ব্যাখ্যা নেই, কোনো বিকল্প নেই। সবচেয়ে বেশি পড়তে হবে সিএফটি থিওরি, রাইট, ক্রিস্টাল ফিল্ড থিওরি, রঙিন যৌগ গঠনটা, রঙিন যৌগ গঠন কিভাবে করে সেটা। আরেকটা পড়তে হবে জটিল আয়ন গঠন কিভাবে করে এটা, জটিল আয়ন গঠন করে কিভাবে এটা। আরেকটা করতে পারো হচ্ছে প্রভাব হিসেবে কিভাবে কাজ করে, প্রভাব হিসেবে কাজ করে কিভাবে। আরেকটা হচ্ছে প্যারাম্যাগনেটিক শো করে কিভাবে। হুম, এই চারটা জিনিস কেন পড়তে হবে? রিটেনের জন্য, মাস্ট রিটেনের জন্য, সাথে এমসিকিউর জন্য এসে পড়তে পারে। এমসিকিউ দেখবে ওইখান দিয়ে কনসেপ্ট থেকে এসে পড়ছে। তো এটা আমি নতুন করে কিছু পড়াবো না, জাস্ট তোমরা এই জিনিসটা দেখে নিও কিভাবে কি কি হইতেছে, এটা আসলে একদম ইজি জিনিস। ওকে, এখানে একটা কোশ্চেন আছে আউট অফ দ্য বক্স, যে কোন অম্লীয়, মানে নর্মাল দেখো, কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় মানে কি? অ্যাসিডিক, এসিডিক, তাই না? এসিডিক হচ্ছে, আমি যে তুমি জিনিসটা মনে রাখবা, মেটাল যে এস ব্লকের ক্ষেত্রে মেটাল থাকে, মেটাল গুলা মোটামুটি এটা হলো যে বেসিক টাইপের হয়, বেসিক হয়, অক্সাইড গুলো বেসিক হয়। কিন্তু পি ব্লকের ক্ষেত্রে দেখবা যে হচ্ছে নন মেটাল থাকে, নন মেটাল থেকে নন মেটাল থাকে আর কি। মেটাল মেটাল আর নন মেটাল থাকে, নন মেটাল গুলো মোটামুটি এসিডিক কম্পাউন্ড তৈরি করে। যেমন এখানে সোডিয়াম, সোডিয়াম তো বেসিক হচ্ছে, জিঙ্ক এটা মেটালের বেসিক হচ্ছে, অ্যালুমিনিয়ামটা কি করছে, অ্যালুমিনিয়ামটা বেসিক এবং এসিড দুইভাবে কাজ করে, বেসিক প্লাস এসিডিক দুইভাবে কাজ করতে পারে। কিন্তু কার্বন ডাই অক্সাইড ইজ এ নন মেটাল এবং এটা এসিডিক হিসেবে কাজ করতেছে, সেটা কোনো বিকল্প না, তো অ্যান্সার হবে এটা। ঠিক আছে, অম্লীয় যৌগ তৈরি করছে। মুক্ত যৌগ, এই জিনিসটা আমরা এই খুব একটা খেয়াল করি না, অনেক সময় দেখো যে অ্যামোনিয়া আছে তোমার কাছে, তারপর ধরো তোমার সায়ানাইড আছে, ধরো তোমার কাছে ধরো আছে হচ্ছে হলো H2O, তোমার কাছে হচ্ছে NF3 আছে, এগুলো প্রত্যেকে কি আছে, এদের প্রত্যেকে সেম একটা ক্যাটাগরি হচ্ছে, প্রত্যেকের মধ্যে মুক্তজোর বিদ্যমান, এদের প্রত্যেকের মধ্যে ভাইয়া মুক্তজোর বিদ্যমান, কোনো ঝামেলা নেই মুক্তজোরে। এখন এই মুক্তজোরটাই যখন সে একটা বন্ধন গঠনে দান করবে, তখন আমরা তাকে বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী সমযোজী বন্ধন। আর এরা কোথায় লাগে ভাই? এরা লাগে হচ্ছে হলো জটিল যোগ গঠনে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো এরকম Fe সায়ানাইড, CN6 4 মাইনাস বলতে বলছে এটা 2 প্লাস আছে অ্যাকচুয়ালি, এটা বোঝাচ্ছে। এখন এখানে কি হইতেছে, বেসিক্যালি এই সায়ানাইডটা তার মুক্ত জোড়টা Fe কে দান করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতেছে, কমপ্লেক্স কম্পাউন্ডে কাজ করে, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে লিগেন্ড, লিগেন্ড বলতেছি। ওকে, এছাড়া আমাকে যদি প্রশ্ন করে এখানে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হওয়া পসিবল, যেহেতু এখানে 6 আছে, অ্যান্সার হবে 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন পসিবল। ওকে, এটা খুব সিম্পল জিনিস, এগুলো কোনো ঝামেলা না। মুক্তিযোগের টপিকটা কনসেপ্ট হচ্ছে এটাই। এর মধ্যে ব্যাপার হচ্ছে হলো লিগেন্ডে কিছু ব্যাপার আছে, স্ট্রং লিগেন্ড আছে, উইক লিগেন্ড আছে, এগুলো এক্সাম্পল দেখে নেবা। স্ট্রং
উইক, নিউট্রাল। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। ওকে, এগুলো একদম মাস্টার বুক, যে মেইন বুক, যে কোনো পেয়ে যাবো। ওকে, দেখো এমনি বলছে নিচের কোন আয়নটি শুধুমাত্র একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন জোড় দান করতে পারে। এখন CH3, এটার মধ্যে তো প্লাস, এর মধ্যে ইলেকট্রন আছে, এটা তো সম্ভবই না। ঠিক আছে, CH3 মাইনাস, আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা কি আছে, ইলেকট্রন আছে একটু, NH2 মাইনাস, আর একটা হচ্ছে NH4 প্লাস। NH4 প্লাসের মধ্যে কিছু ইলেকট্রন নাই, তাহলে কোনটার মধ্যে আছে? নাইট্রোজেন। দেখো এইখানে CH3 মাইনাস, এর মধ্যে নেগেটিভ ইলেকট্রন আছে, এর মধ্যে একটা মুক্ত ইলেকট্রন আছে, আর NH2 মাইনাসের মধ্যে কি হচ্ছে, নাইট্রোজেন অলরেডি তোমার দুইটা ছিল। ঠিক আছে, এবং H2 যেহেতু দুইটা হাইড্রোজেন, নাইট্রোজেনের শেষ কক্ষ থেকে 7টা ইলেকট্রন, 1s2 2s2 2p3, 2p3 এর মধ্যে অলরেডি সে কি করতেছে, 2p2 মানে দুইটা এই যে এরকম আর কি মুক্তজ ইলেকট্রন হয়ে গেছে, আর হচ্ছে হলো দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, সাথে আরেকটা ইলেকট্রন সে নিচ্ছে, আরেকটা ইলেকট্রন নিচ্ছে। নর্মালি তো দুই এক জোড়া থাকে, বাট যেহেতু আরেকটা ইলেকট্রন নিচ্ছে মানে কি আরো এক জোড়া ইলেকট্রন হয়ে গেছে, ইট মিনস এখানে দুইটা মুক্তজ ইলেকট্রন আছে, আমার এটা হবে না। অ্যান্সার হবে এটা, কার্বনের ক্ষেত্রে হবে, কার্বন এখানে দেখো যে এখানে এক জোড়া একটা নিঃসংযোগ ইলেকট্রন এখানে বিদ্যমান আছে। বুঝে গেছে, এইভাবে একটা সলভ করবো। আচ্ছা, পরের কোশ্চেন, সংকরণ। সংকরণ আসলে আমাদের মোস্ট কমন একটা টপিক। এই টপিকটা আমরা মোটামুটি কম বেশি সবাই পড়ছি, ফর্মুলাটাও জানি, যে এক্স ইকুয়াল টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাই না, বাই টু। হ্যাঁ, ভি হচ্ছে যোজনী, মানে তোমার যোজনী ইলেকট্রন বা শেষ কক্ষ হতে যোজনী ইলেকট্রন। এম হচ্ছে হলো তোমার হচ্ছে মোনোভ্যালেন্ট, এক যোজি পরমাণু, ক্যাটায়ন সংখ্যা অ্যানায়ন নাম্বার। মুখে বলে দিচ্ছি, আরেকটা জিনিস শিখে ফেলবা, লোন পেয়ার বের করার ফর্মুলা। লোন পেয়ার, লোন পেয়ার বের করার ফর্মুলা। ওকে, বুঝলে এটা হচ্ছে, হ্যাঁ সংকরণ, এটা হচ্ছে হলো যে মোনোভ্যালেন্ট বা একযোজি কম্পাউন্ড। একযোজি কয়টা আছে, এটা হচ্ছে হলো দ্বিযোজি। দ্বিযোজি কম্পাউন্ড কয়টা আছে, ঠিক আছে, এইটা আর কি পরীক্ষায় আসে। ওকে, এখন এখানে দেখো গত বছর ঠিক ডিউতে এই কোশ্চেনটা আসছে যে N2H4 অণুতে NH এর বন্ধন কত। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, সংকরণের ক্ষেত্রে ডিরেক্টলি এইটা ইউজ না করতে, শুরুতে এটা ইউজ না করতে, অ্যাটলিস্ট একটা চেষ্টা করা যে ফর্মুলাটা স্ট্রাকচার কিরকম। স্ট্রাকচারটা তুমি যদি পেরে যাও, তুমি ইজিলি কোন কোন সব বের করে ফেলতে পারবে। তুমি জানো SP জন্য কত হয়, SP2 জন্য কত হয়, আমি এগুলো কিচ্ছু এক্সট্রা বলতেছি না, ইউ নো এভরিথিং, যেগুলো কত কত গুণ বিলং করে। কিন্তু তুমি যদি এঁকে ফেলতে পারো বা বুঝতে পারো যে তোমার জিনিসটা কিরকম হচ্ছে, তখন তোমার জন্য সবকিছু সোজা হবে। এই দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন, এই যে মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, এর মধ্যে মুক্তজোড় আছে, মুক্তজোড় আছে, এই যে মুক্তজোড় থাকার কারণে কি করছে, জিনিসটাকে আমরা কম্প্যাক্ট করে দিচ্ছে না। মুক্তজোড় থাকার কারণে কি হচ্ছে, এর মধ্যে লোন পেয়ার বন্ড পেয়ার একটা বন্ধন কাজ করতেছে, বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ধন কাজ করতেছে, মানে ভ্যাসপার থিওরি থ্রি কাজ করছে। লোন পেয়ার বন্ড পেয়ার জন্য সেই যে বন্ধনটাকে নর্মাল যেখানে 109.56 কত ছিল, সেটাকে আরো চাপায় নিয়ে আসছে, চাপায় নিয়ে এসে জিনিসটাকে নিয়ে আসছে 60 ডিগ্রিতে, 160 ডিগ্রি নিয়ে আসছে। জাস্ট সিম্পল জিনিস, এটাতে কোনো কঠিন কিছু না। তুই যদি নর্মালি বুঝো, যদি এখানে মুক্তজোড় না থাকতো, মুক্তজোড় না তাহলে কি হতো ভাই, ডিরেক্টলি হতো 109.5 ডিগ্রি হতো, SP3 হইতো 109.5 ডিগ্রি হতো। কিন্তু যেহেতু এখানে মুক্তজোড়টা কাজ করতেছে, এবং যেহেতু এটাকে লোন পেয়ার বন্ড পেয়ার অ্যাজ পার থিওরি ওয়াইজ জিনিসটাকে কমপ্লেক্স করে নিয়ে আসতেছে, বন্ধন বিকর্ষণ কাজ করছে, তার মানে আমি 7.5 হচ্ছে আর কি। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর আসে, লাইক দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এইখানে সংকরণ কি রূপ আছে। একটা জিনিস মনে রাখবে, ডাবল বন্ড থাকলে SP2, ট্রিপল বন্ড থাকলে SP, আর একটা সিঙ্গেল বন্ড থাকে SP3। ওকে, এখন দেখো ডাবল বন্ড আছে মানে এখানে একটা SP2 সংকরণ আছে, সিঙ্গেল বন্ড মানে এখানে SP3 সংকরণ আছে, মানে আমার এখানে ঠিকই আছে, SP3 আছে আর SP2 আছে, SP3 আর SP2 মানে সি নাম্বার আছে, এখানে ভাবার কিছু নেই, জাস্ট 10 সেকেন্ড হয়ে গেছে। SCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কত? আচ্ছা, SCHO তুমি আঁকলে কিরকম হবে, এরকম না জিনিসটা। দেখো ডাবল বন্ড মানে কি, এটা SP2 আছে, SP2 মিনস এখানে SP2 সংকরণ আছে, শেষ, এটা বলার কিছু নেই, SP2 সংকরণ, ডাবল বন্ড আছে মানে SP2 সংকরণ, শেষ। এবার আসো পোলার আয়ন। ভাই পোলার আয়ন জিনিসটা আমাদের, পোলার আয়ন, ডাইপোল, ফাজার নীতি। ফাজার নীতি আমরা সবার আগে দেখি, ফাজার নীতি হচ্ছে প্রথমটা হচ্ছে ক্যাটায়ন আকার খুব ছোট হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। দুই হচ্ছে অ্যানায়নের আকার বড় হওয়া লাগবে, বড় হওয়া লাগবে। তারপর হচ্ছে তিন হচ্ছে চার্জ বেশি হওয়া লাগবে।
চার্জ বেশি, এইগুলো যদি প্রত্যেকটা মিলে তাহলে সেটা হলো সমযোজী হয়। সমযোজী মিনস সে সবচেয়ে বেশি, সমযোজী মিনস সে সবচেয়ে বেশি পোলারায়ন হয়, পোলারাইত হয়, মানে সে পানিতে অদ্রবণীয় হয়, অদ্রবণীয় হয়। ওকে, এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে যে কি হইতেছে, একটা একটার সাথে কিভাবে কানেক্টেড। সমযোজী তার মানে সবচেয়ে বেশি পোলারাইত হচ্ছে, তার মানে কি সবচেয়ে বেশি পানিতে অদ্রবণীয় হচ্ছে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি আয়নিক হলে কি হবে, সবচেয়ে বেশি আয়নিক হলে কি হলো, পানিতে দ্রবণীয়, ঠিক আছে। এই জিনিসটা পানিতে দ্রবণীয়। আবার দেখো, উম পানিতে দ্রবণীয় সাথে এটা একটা জিনিস বলা যায়, এটা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। এই যে জিনিসগুলো আমি একসাথে অনেক কিছু শিখে ফেললাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই সমযোজী বন্ধনটা কম। এবার আমি জিনিসটা শিখবো। পোলারায়ন, পোলারায়ন জিনিসটা হচ্ছে হলো পজিটিভ চার্জের একটা বস্তু নেগেটিভ চার্জের একটা বস্তু দিয়ে তুমি যখন তার শেপটাকে চেঞ্জ করে নিয়ে আসতেছো, শেপটাকে চেঞ্জ করতেছো, পজিটিভ, আচ্ছা ওয়েট ভুল বলছি, ব্যাপারটা হবে এরকম, নেগেটিভ আহিত কোনো চার্জ বস্তু পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো ধরো নিউক্লিয়াসকে, নেগেটিভ চার্জ নিউক্লিয়াসকে শেপটাকে সে চেঞ্জ করে নিয়ে আসছে, সেটাকে বলা পোলারায়ন ক্ষমতা, ঠিক আছে। ইনডিউসড করা বোঝায়। ডাইপোল, ডাইপোল জিনিসটা বোঝাচ্ছে হলো পোলারিত হওয়ার টাইপটাই বোঝায়, পোলারায়ন বা পোলারিটি। জিনিসটা এরকম, ধরো এই যে এখানে প্রথমে কোশ্চেনটা দিয়ে বুঝাই দিচ্ছি যে কোনটি অনুযায়ী সর্বাধিক ডাইপোল সর্বাধিক বিদ্যমান। এখন ডাইপোল জিনিসটা হচ্ছে যখন দুটো কম্পাউন্ড থাকবে, তাদের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে সে ঝুঁকে যায় কিছুটা, শিফট করে। তার যে শেপটা এখানে দেখো CBr2 Br ডাবল বন্ড CBr, এখন ব্রোমিনের ইয়া পরিত্রাতকতা কার্বন থেকে বেশি, তাই শেপটা এদিকে যাবে, তাদের একটা কার্বন থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। তার মানে এদের লব্ধি হচ্ছে এদিকে, এরা লব্ধি হচ্ছে এদিকে, যার কারণে যেটা ফুললি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অপোজিট হওয়ার কারণে জিরো, এদের ডাইপোল হচ্ছে জিরো। সেম গোজ ফর, আমি যদি যাই BF3, যাও BF3 হচ্ছে এরকম, BF এরকম না শেপটা, এফ এর সাইড হচ্ছে এই যে এদিকে, কারণ এফ এর তৃতীয়াংশ বেশি, এফ এর তৃতীয়াংশ বেশি, যার কারণে এটার লব্ধি হচ্ছে এটা, ক্যান্সেল আউট লব্ধি হচ্ছে এটা, যার কারণে এটারও জিরো, এটারও জিরো। আচ্ছা, এখন আমি আরেকটাই যাই, ধরো সেটা হচ্ছে COCl2 থেকে, COCl2 দেখবো যে সি ডাবল বন্ড ও, এটা Cl, ওকে। দেখো এখানেও সেম কাজ, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, লব্ধি হচ্ছে এটা, আর যেহেতু অক্সিজেনের তৈরি কার্বনের থেকে বেশি, তাই এটা নিজের দিকে টানবে। তো সেম দেখা যাচ্ছে এর লব্ধির সাথে এটাও আবার অনেকটা কাছাকাছি বা জিরো কাছাকাছি চলে যাচ্ছে, জিরো, জিরো বলা যায়। কিন্তু HCH দেখো, এই যেটা বলবো, এখানে এখানে এইচ আছে, এই যে তড়িৎ চুম্বকত্ব কার্বন থেকে বেশি কম বেশি দেখে, এই যে তড়িৎ চুম্বকত্ব কার্বন হচ্ছে কম থেকে কার্বনের দিকে এটা ঝুঁকতেছে, আর এটা এদিকে চলে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে লব্ধি ওয়াইজ এটা একটু হলেও বেশি, জিরো হয়ে যাচ্ছে না, তার মানে ডাইপোলটা হচ্ছে এটা সর্বাধিক, যেটা 2024-25 তোমাদের প্রশ্নে আসছে। তো ডাইপোল, পোলারায়ন এগুলার সংজ্ঞা কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না, এগুলো পড়তে হবে ভালো করে, এক্সাম্পলস গুলো ভালো করে পড়তে হবে, পারফরমেন্স ল গুলা। দেখো পরের কোশ্চেনটা বলছি যে কোনটা পানিতে অদ্রবণীয়, অলরেডি পানিতে অদ্রবণীয় শর্ত কি বলছি, যেই শর্তগুলি সমযোজী সে তত বেশি পানিতে অদ্রবণীয়। এখন দেখো এখানে কি কি কম্পাউন্ড আছে, কম্পাউন্ড দেখতেছি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। এর মধ্যে প্রত্যেকটা ক্যাটায়নের আকার সেম, বাট অ্যানায়নের আকার ডিফারেন্ট আছে, মানে অ্যানায়ন ডিফারেন্ট আছে, লাইক আছে কি ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ফ্লোরিন আছে। এর মধ্যে কোন ক্যাটায়নের অ্যানায়নের আকার সবচেয়ে বড়? আয়োডিনের আকার সবচেয়ে বড় না এখানে, আয়োডিনের আকার সবচেয়ে বড়, কারণ আয়োডিনের আকার সবচেয়ে বড় হওয়ার কারণে সে সবচেয়ে বেশি সমযোজী হয়েছে, সে সবচেয়ে বেশি সমযোজী হয়েছে। সমযোজী মানে কি, সে সবচেয়ে বেশি সমযোজী মিন্স সে সবচেয়ে বেশি পোলারাইজ, সে সবচেয়ে পোলারাইজ, সে প্রাণী সবচেয়ে অদ্রবণীয়, দ্যাটস দ্য ফ্যাক্ট। সিম্পল আনসার। দেখছো এই কোশ্চেন রাখছি, এই কোশ্চেন পরীক্ষা আসার মতো কোশ্চেন। সেম কোশ্চেন দিচ্ছে, এই যে পানি কোনটিতে দ্রব্যতার সঠিক ক্রম দেখাও, দ্রাব্যতার সঠিক ক্রম দেখাও, দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা, যা আকার, যে যত বেশি আয়নিক সে তত বেশি পানিতে দ্রবণীয়। এইটা তুমি নিজেরা কনসেপ্টে করে ফেলবা, শেষ, এটা আমি করাচ্ছি নিজেরা করবা।
নিম্নের 2%, এটা অ্যান্সারটা কমেন্টে দিতে পারো, কিন্তু তোমার মনে হয় পারো, কমেন্ট অ্যান্সার দিও রাব্বুদার অ্যান্সারটা। নিম্নে দেখো 2% ডব্লিউএফি জলীয় দ্রবণে গুলোর মধ্যে কোনটা স্থূলরাঙ্ক বেশি? অলরেডি বলছি যে যত বেশি আয়নিক কি হবে, তার স্থূলরাঙ্ক গণাঙ্ক কি হবে, তত বেশি হবে, তত বেশি হবে। যত বেশি আয়নিক তার গলনাঙ্ক তত বেশি হবে। এখন এখানে দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। এখন এর মধ্যে সবচেয়ে আকার বড় কার? এটা। আকার ছোট হচ্ছে এটা, তার মানে সবচেয়ে বেশি সমযোজী হচ্ছে, আর সবচেয়ে বেশি আয়নিক হবে। আয়নিক হবে, তার মানে এটা হচ্ছে হলো সবচেয়ে বেশি, কি বলা যায়, স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি হবে। এটা স্থূলরাঙ্ক রুবিডিয়াম ক্লোরাইডের স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি। এই হচ্ছে সিম্পল, একদম সিম্পল ব্যাপার। ওকে, এই ব্যাপার। এবার হচ্ছে বন্ধন, আমাদের পরীক্ষায় বন্ধনটা খুব জরুরি, যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন বলছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে হলো সোডিয়াম, সরি, নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, এদের সাথে বন্ধন গঠন করে। এইখানে হাইড্রোজেন বন্ধন থেকে অবশ্যই যে দুইটা প্রকারভেদ আছে, প্রকারভেদ, অন্ত আহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এগুলার এক্সাম্পলস গুলো করে ফেলবো। এগুলো এক্সাম্পল, ওগুলো পরীক্ষা এক্সামে আসে। ঠিক আছে, এটা। এবং এই যে একটা কোশ্চেন আসে, Al2Cl6 অণুতে সংযোজী এবং সন্নিবেশ বন্ধন গঠনের সংখ্যা যথাক্রমে কত হবে? এটা তো একদম মুখস্থ অ্যান্সার, 6 আর 2 মনে হয়। Al, দেখো, Cl, Cl, Al, Cl, Cl, ঠিক আছে। এই দেখো 3 3 6টা, এখানে দেখো এই যে দুইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, বাকি 1 2 3 4 5 6, ছয়টা হচ্ছে সমযোজী বন্ধন। তো 6 আর 2 হবে অ্যান্সার। কিন্তু তোমাকে যে আমি কোশ্চেন করি যে Al2Cl6 কেন, কেন ডাইমার গঠন করতেছে, কেন ডাইমার গঠন করে, এর ব্যাখ্যাটা কি? এটা তুমি পারবা? একটু ভাবো তো, আমাকে ভেবে বলো তো। এটার ব্যাখ্যা কি হবে? Al2Cl6 কেন ডাইমার গঠন করে, কেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, সিলিকন ডাইঅক্সাইড ক্রিস্টাল ফর্ম করে। ঠিক আছে, এই এই কোশ্চেন গুলো কি মাথায় আসছে কখনো? অবশ্যই আসার কথা, কারণ এগুলো তুমি বই দেখছি। হাজির আগে বই দেখবো, সুন্দর মতো এখানে অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেন এন্ড অ্যান্সার দেওয়া আছে, সুন্দর মতো শুরুতেই দেওয়া আছে, একদম শুরুতে। পি ব্লকের ক্ষেত্রে দেখবে যে এগুলো দেওয়া আছে সুন্দর হচ্ছে, এগুলো মিস করা যাবে না কোনোভাবেই না। ওকে, অষ্টক সম্প্রসারণ নিজে দেখো, অষ্টক সম্প্রসারণ উদাহরণ করো। অষ্টক সম্প্রসারণ মানে ইলেকট্রন স্ট্রাকচার দেখা যাবে যে 8 এর বেশি, লাইক এই যে PCl5, 5 × 10, 10টা ইলেকট্রন লাগে, বাকি একটাও 10টা ইলেকট্রন লাগতেছে না। অ্যান্সার হবে এটা, মুখে মুখে করা আছে। আচ্ছা, বন্ধন, বন্ধন এইখানে দেখো কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে, কয়টা সিগমা বন্ধন পাই বন্ধন আছে, এটা কি আমার পারা উচিত না? অবশ্যই পারা উচিত। এবং CH2 ডাবল বন্ড CH, CH2 C ডাবল বন্ড OH, এরকম না স্ট্রাকচারটা, এখানে কয়টা পাই বন্ধন আছে? একটা, দুইটা, দুইটা পাই বন্ধন আছে। দুইটা পাই বন্ধনের কোন অপশন আছে? এই যে এটাতে আছে আর এটাতে আছে। তাহলে এটা এটা হবে, আমাদের 10টা গুনতে হবে তো। এই এইচটাকে তুমি সুন্দর করে লিখে কিভাবে লেখা যায়? এখানে দুইটা বন্ধন আছে, দুইটা, একটা সিগমা বন্ধ তিনটা, তারপর একটা চারটা, পাঁচটা, তারপর ধরো যে এখানে ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর একটা দশটা, দশটা আছে হলো সিগমা বন্ধন, অ্যান্সার হবে 10 আর 2। দেখছো, এগুলো এটাই এমসিকিউ তে আসার মতো একটা কোশ্চেন, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, এই এমসিকিউ গুলো মিস করা যাবে না। ওকে, আচ্ছা, এই যে কোনটা স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি? স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি, যা হাইড্রোজেন বন্ধন যে যেটার মধ্যে আছে তার স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি হবে। হাইড্রোজেন কার মধ্যে আছে? NH3, CH4, এটা এটা কোনটা? অবশ্যই এটা, অবশ্যই এটা NH3 হবে। ওকে, স্থূলরাঙ্ক সবচেয়ে বেশি। যে কোন যৌগের সাথে সহ্যশীল হাইড্রোজেন বন্ধন গঠন করে? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন গঠন করার ব্যাপারটা হচ্ছে যখন হাইড্রোজেন অক্সিজেন থাকে, অক্সিজেন যখন মানে ওয়াটার গঠন করে, তখন পানি গঠন করছে, এরকম ধরো, এরকম ওয়াটার গঠন করছে, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ অক্সিজেন তৈরি করে। এখন দেখো ওয়াটারের ক্ষেত্রে, ইথানল অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? CH3 সি OOH না, OOH, আর এই অলরেডি একটা ডেল্টা নেগেটিভ, এখানে একটা ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ স্ট্রাকচার তৈরি করে, ডেল্টা পজিটিভ স্ট্রাকচার তৈরি করে। ইথানলের ক্ষেত্রে কি হয়? সে তৈরি করে এরকম যে CH3 COH, CH3 CH2OH। এখানে কি হচ্ছে যে স্ট্রাকচারাল ক্ষেত্রে, এখানে হচ্ছে ডেল্টা নেগেটিভ অবস্থা, ডেল্টা পজিটিভ অবস্থা তৈরি হচ্ছে। এইখানে যেহেতু অক্সিজেন দুইটা আছে, সে বেশি ডেল্টা নেগেটিভ অবস্থা তৈরি করতেছে, বেশি ডেল্টা নেগেটিভ অবস্থা তৈরি করতে পারছে, যেটার জন্য এটার বন্ধনটা ইথানল হবে না, একটু ভুল দেখাচ্ছি, ইথানিক অ্যাসিডের বন্ধনটা
ইথানিক অ্যাসিডের বন্ধনটা একই ব্লাড থেকে বেশি হচ্ছে, কারণ এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, ডেল্টা নেগেটিভের পরিমাণ বেশি, সো এখানে শক্তিশালী বন্ধন তৈরি করে সে। ওকে, এটা মনে রাখবে কিভাবে হচ্ছে, যে কোন জোড়া, আচ্ছা সময়ের প্রভাব কি ভাই, সময়ের প্রভাব নিয়ে আমাদের প্রশ্ন আসে ভাই, সময় আয়নটা কি? সময় আয়ন হচ্ছে হলো কোনো একটা দ্রবণের মধ্যে অল্প পরিমাণ বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, তুমি যদি একটা একই আয়ন বিশিষ্ট একটা স্ট্রং শক্তিশালী দ্রবণ দাও, একই আয়ন বিশিষ্ট শক্তিশালী কোনো একটা মৌল বা দ্রবণ দাও, তখন এখানে এই যে ধর এর মধ্যে যে আয়ন আছে এর মধ্যে সেম আয়ন আছে, এই আয়নগুলা জন্য যে কনসেন্ট্রেশনটা পাবা তুমি ঘনমাত্রা, সেটা হচ্ছে তার সমায়ন প্রভাব কাজ করে। তো অবশ্যই তোমাকে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তার সাথে একটা ধরো সময়ায়নের আর একটা কম্পাউন্ড লাগবে, যেটা মোটামুটি ভালো লেভেলে মিশ্রিত হইতে পারে। আর এখানে যখন অপশন গুলো দেখছি প্রত্যেকটার মধ্যে আমাদের কনফিউজ করার জন্য কি করছে দেখো, CH4 দিছে, HCl দিছে, NaCl দিছে, CH3Cl দিছে, দেখো এখানে হাইড্রোজেন কমন, এখানেও হাইড্রোজেন কমন, এখানে দেখো ক্লোরিন কমন, এখানে ক্লোরিন কমন, এখানে দেখো হাইড্রোজেন কমন, এখানে হাইড্রোজেন কমন, এখানে দেখো ক্লোরিন, কার্বন, সবই কমন। তাহলে ভাই তাহলে কোনটা হবে आंसर? First of all, CH4 is an organic compound. HCl is an inorganic compound. So যার কারণে বোঝা যাচ্ছে এটা কোনো রিঅ্যাকশন যাবেই না, মিশবে না। NaCl সেম গোস ফর এটাও হবে না। NaCl CH3Cl অর্গানিক ইনঅর্গানিক হবে না। C6H5Cl এটা বেনজিল ক্লোরাইড, এটা হচ্ছে CaCl2, এটাও হবে না। থাকে শুধু H2S। এই H2S এবং HCl দুটোই ইনঅর্গানিক কম্পাউন্ড অর্গান, এবং H2S টা মৃদু, মানে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, এবং HCl এর সাথে তারপরে অ্যান্সার হবে এটা। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিক টিচ করা দরকার ছিল আমরা সেটা টিচ করে গেছি, এবং আমি বলেও দিছি কি কি পরীক্ষা করতে হবে। তোমাদের একটা কাজ হবে হলো ভাই, যে এই যে চ্যাপ্টারটা পড়ছি আমরা অবশ্যই নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার 4 পড়বো। তবে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমাদের ইনস্ট্যান্ট, তোমাদের কোন চ্যাপ্টার লাগবে, কোন চ্যাপ্টার দরকার সেটা তোমাকে আমাদের ইনস্ট্যান্ট কমেন্ট করে জানাতে পারো, আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবে, মানে খুব দ্রুত তাহলে সেটাই নিয়ে আসবো আর কি। ওকে, সো দ্যাটস ইট। এই ক্লাসটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করলাম। ওকে।